অপঘাতে মৃত্যু আর তার ছোট্ট বাচ্চা মেয়েটার অপহরণের প্রতিশোধের স্পৃহা, তারপর একের পর এক শিকারের অস্তিত্বকে গ্রাস করা, সব মিলিয়ে সেই ডাইনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। কেন তার এই পরিণতি জানতে হলে শুনতে হবে এই গল্পটা। আমি মধু, নমস্কার সবাইকে। এসে গেছি মধুর গল্পের আসর চ্যানেলে গল্প নিয়ে। নতুন একটা গল্প শোনাবো আজ আপনাদের। আপনাদের যদি শুনে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, যাতে আপনাদের আশীর্বাদে চ্যানেলটা আরও বড় হয় আর আমার আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসার আগ্রহ জাগে। চ্যানেলটা বড় হলে আপনারা অনেক নতুন নতুন গল্প শুনতে পারবেন এই চ্যানেলে। তাহলে শুরু করি আজকের গল্প, ডাইনি। জমিদার বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকে কত মৃত্যুর গন্ধ, কত অভিশপ্ত কাহিনী। সেই গল্পই আজ শোনাবো আপনাদের। দিল্লি রোড ধরে বোলেরো গাড়িটা এগিয়ে চলেছিল। তার মধ্যে বসেছিল অশোক, প্রফেসর রায় আর ড্রাইভার নন্দু। খুব হাওয়া হচ্ছিল বলে গাড়ির কাঁচটা অশোক নামিয়ে দিল। প্রফেসরের মুখে কোনো কথা নেই, তার সবটুকু ইন্টারেস্ট ছিল তার হাতে ধরা একটা চিঠিতে। অন্যদিনের তুলনায় আজ প্রফেসর অনেকটাই গম্ভীর, তাই অশোক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে ভরসা পাচ্ছিল না। প্রত্যেক সপ্তাহের রুটিন অনুযায়ী প্রতি শনিবার প্রফেসরের বাড়িতে অশোক যায় গল্প শোনার জন্য, কিন্তু প্রফেসর আজ সেখানে ছিলেন না। তার চাকর হরি বলল বাবু নার্সিংহোমে গেছেন কোনো রুগীকে দেখতে। অগত্যা অশোক ফিরে এসেছিল। বাড়ি ফিরে সে সবে ভাবছিল যে প্রফেসরকে একটা ফোন করা এখন ঠিক হবে কি না। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। প্রফেসরেরই ফোন ছিল। অশোকের শারীরিক কুশলতা জানার পর প্রফেসর বলেছিল, আজ তোমাকে ডেকেও থাকতে পারলাম না, কিছু মনে করো না। অশোক বলল, আরে না না, ঠিক আছে। শুনলাম হরি বলল আপনি কাউকে নার্সিংহোমে দেখতে গেছেন, তিনি এখন কেমন আছেন? উত্তর এলো, ফাদার উইলিয়াম। না, খুব একটা ভালো নেই বুঝলে, সময় করে বলবো তোমাকে সব। তুমি কি কদিন ছুটি নিতে পারবে অফিস থেকে? অশোক বলল, কতদিনের ছুটি প্রফেসর? কোথাও যেতে হবে নাকি? প্রফেসর বলল, হ্যাঁ, বাঁকুড়া যেতে হবে। 2 দিনও লাগতে পারে, আবার তার বেশিও লাগতে পারে। তুমি কি ম্যানেজ করতে পারবে ছুটিটা? অশোক বলল, হ্যাঁ, আমি ম্যানেজ করে নেব। প্রফেসর বলল, তাহলে সকাল 7টার সময় কিছু জামাকাপড় গুছিয়ে নিয়ে রেডি হয়ে থেকো, আমি তোমাকে পিক আপ করে নেব। ফোন রেখে ভাবছিলাম ছুটিটা ম্যানেজ করব কি করে। এদিকে অফিসের ম্যানেজারের গালাগাল আর অন্যদিকে প্রফেসরের সাথে লাইফ এক্সপিডিশনে যাওয়া, একেবারে দারুণ অভিজ্ঞতা। কিন্তু শেষ পর্যন্ত অনেক বলাবলি করে ছুটিটা তার মঞ্জুর হয় আর তারপরই এই বেরিয়ে পড়া। প্রফেসর বলল, আমি জানি এই মুহূর্তে তোমার মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, কিন্তু আমি ঠিক এই মুহূর্তে উত্তর দেবার মতো অবস্থায় নেই। তুমি এই চিঠিটা পড়ো, তাহলে সব বুঝতে পারবে। হাত বাড়িয়ে অশোক চিঠিটা নিল। প্রফেসর বলল, ফাদার উইলিয়াম আমার পিতৃসম বলতে পারো। তিনিই হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন। আজ সেই মানুষটি মৃত্যুশয্যায়। আমার হাতে সময় খুব কম বুঝলে, একটু ভুল হলেই অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে চিঠিটা পড়তে শুরু করলো অশোক। দেখলেই বোঝা যায় লেখক বেশ তাড়াহুড়োর মধ্যে চিঠিটা লিখেছেন। ফাদার লিখেছেন, স্নেহের রুদ্র, আমার হাতে সময় বেশি নেই, তাই তাড়াতাড়ি লিখতে বসে হাতের লেখাটা খারাপ হয়ে গেছে। একটু কষ্ট করে পড়ে নিও। চিঠি যখন তোমার হাতে পৌঁছবে তখন আমি হয়তো আর থাকবো না। আমাদের দেরাদুন অনাথ আশ্রমের অনিন্দম সাহাকে তোমার মনে আছে তো নিশ্চয়ই? ছোট থেকেই সে খুব মেধাবী ছাত্র ছিল। বড় হয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সে বাইরে থাকতো। একদিন হঠাৎ তার ফোন আসে, ফরেস্ট রেঞ্জার হয়েছে সে, বাঁকুড়ার।
আমাকে সেখানে যেতেই হবে। কোনো কথা সে শুনতে চাইল না। জঙ্গল সে নাকি নিজে আমাকে সাথে করে নিয়ে ঘোরাবে। তুমি তো জানো সেই ছোট থেকেই কেমন জেদি, আমি না গেলে হয়তো সে নিজেই এখানে এসে হাজির হতো। তাই জোর করেই আমাকে তার সাথে করে নিয়ে যেত। আর তাছাড়া এমনিতেও আমার বয়স হয়েছে, শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে। ডাক্তার বলে বাইরে যান, একটু ঘুরে আসুন, হাওয়া বদল করে আসুন, তাহলে স্বাস্থ্যের উন্নতি হবে। তা আমি ভাবলাম এই সুযোগে দুই কাজ একসঙ্গেই সেরে ফেলি। তোমাকে কি বলবো অনিন্দম, অনিন্দম সেই আগের মতোই ছেলে মানুষ রয়ে গেছে। সে আমাকে পেয়ে কী যে করবে আর কী যে করবে না বুঝে পাচ্ছিল না। ফাদার এটা খান ওটা খান, এখানে চলুন ওখানে চলুন, ঘুরে আসি, এই চলছিল। কিন্তু তার পক্ষে রোজ রোজ আমাকে নিয়ে বেরোনো তো সম্ভব ছিল না অফিস কামাই করে। তাই অফিস থেকেই একটা জিপ, একটা ড্রাইভার আর একটা ফরেস্ট গার্ডের ব্যবস্থা সে আমার জন্য করে দিয়েছিল। জিপ নিয়ে আমি খুশি মতো এদিক ওদিক ঘুরে বেড়াতাম। তা একদিন সেই রকমই বেরিয়ে পড়েছিলাম। সেদিন গার্ড ছিল না, আমি আর ড্রাইভার ছিলাম। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে গাছগাছালির ভিতর হঠাৎ মনে হলো একটা প্রাচীন প্রাসাদসম বাড়ি দেখতে পেলাম। মনে হলো যেন একটা অদ্ভুত বিষণ্ণতা জায়গাটাকে ঘিরে রেখেছে। আমার জায়গাটা দেখার খুব ইচ্ছে হলো, তাই ড্রাইভারকে বললাম, রুকো, গাড়ি থামাও। কিন্তু সে কিছুতেই গাড়ি থামাতে চাইল না। শেষে গাড়ি থেকে প্রায় লাফিয়ে নেমে পড়ার উপক্রম করতে সে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে তখনই ড্রাইভার ছুটে এসে আমার পায়ে পড়ে গেল। বলল, কি করছেন সাহাব? বড় সাহাব আমার জান নিয়ে নেবে, ওখানে যাবেন না, ওখানে ডাইন আছে, সাপ লেগে যাবে সাহাব। অনেক দিন পর ফাদারের কানে এই শব্দগুলো এলো, ডাইন, সাপ। তার মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা, যখন তিনি এইসব নিয়েই ব্যস্ত থাকতেন। বললেন, চিন্তা করো না, স্বয়ং ঈশ্বর আমার সাথে আছেন। এই বলে পকেট থেকে সিলভার ক্রসটা আর পবিত্র জলের পাত্রটা বের করলেন। বললেন, তোমাদের ওই ডাইন ফাইন ওইসব আমার কিছু করতে পারবে না, বুঝলে? তাছাড়া এইসব তোমাদের গ্রামের কুসংস্কার মাত্র। ওখানে শুধু ধুলো আর ধূসরিত ইতিহাস আর ভাঙা আসবাবপত্র ছাড়া আর কিছু নেই, বুঝলে? আমি নিশ্চিত। এই শুনে ড্রাইভার বলল, না না সাহাব, জঙ্গলে আরও অনেক ভালো ভালো জায়গা আছে, আমি আপনাকে দেখাবো, শুধু ওই বাড়িটা ছেড়ে দিন। আপনার দুটো পায়ে পড়ে ওই বাড়িতে যাবেন না, ক্ষতি হয়ে যাবে। ফাদার এক প্রকার জোর করেই এগিয়ে যায়, তবে মনে মনে ভাবছিল কাজটা কি ঠিক হলো? তারপর ভাবলো, দূর দূর, ডাক্তারের বাঁধা নিয়মে ঘেরা এই জীবনযাপন আর ভালো লাগছে না, একবার নিয়ম ভেঙেই দেখি না কি হয়। এই ভেবে তিনি বুনো ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে চললেন সামনের দিকে। বিশাল সেগুনের দরজাটা খুলতে বেশ বেগ পেতে হলো তাকে। শেষে দরজাটা খুলে গেল। খুলতেই একরাশ ধুলো, বদ্ধ বাতাস আর প্রাচীন পরিবেশের গন্ধ তার নাকে এলো। বাড়িটায় ঢুকেই একখানা প্রকাণ্ড ঘোরানো সিঁড়ি, 2 তলা মিলিয়ে সেটা 20খানা মোট ঘর আছে। কিছুর অস্তিত্ব অনুভব করছিলেন না তখনও তিনি। অলৌকিক কিছুর অস্তিত্ব তিনি তখনও পর্যন্ত অনুভব করতে পারছিলেন না। ফাদার নিচের ঘরগুলো সব দেখলেন, তবে মনে মনে ভাবলেন, সবটাই কি গ্রামের লোকেদের কুসংস্কার? মাটিতে জমে থাকা মোটা ধুলো আর প্রাচীন সব দামি দামি কাঠের আসবাব দেখে বোঝা যায় এ বাড়িতে বহুদিন কেউ আসেনি, এমনকি চোর ডাকাতরাও বাড়িটা এড়িয়ে চলে। তবু তিনি আশা করেছিলেন ডাইন না থাকলেও রোমাঞ্চকর কিছুর একটা অস্তিত্ব যদি থাকত। কিন্তু তিনি নিরাশ হলেন। একতলার ঘরগুলো দেখা শেষ, ঝটপট দোতলায় উঠে যান তিনি। উঠেই এই প্রথম তার অন্যরকম একটা ফিলিংস হয়। নিচের থেকে এখানের বাতাস বেশ ঠান্ডা। আবহাওয়ার হঠাৎ এই পরিবর্তন কোনো মতেই স্বাভাবিক নয়, এটা বুঝতে ফাদারের দেরি হয় না। কোনো রকমে সে প্রথম ঘরে পা দিতেই একটু অবাক হয়। সারা ঘর জুড়ে আগুনের পোড়ার চিহ্ন, এত বছরেও সেগুলো একটু ম্লান হয়ে যায়নি। তারপরের ঘরেও তিনি একই জিনিস দেখলেন। মনে হলো যেন কেউ জ্বলন্ত অবস্থায় সারা বাড়ি ছুটে বেরিয়েছে। কি হয়েছিল এখানে?
হঠাৎই তার নাকে এলো পোড়া একটা গন্ধ। মনে মনে ভাবলো কোথাও কিছু একটা পুড়ছে। ঘুরে দাঁড়াতেই তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল হিম শীতল অনুভূতি। তার ঠিক 3 হাত দূরে দাঁড়িয়ে আছে একটা জমাট বাঁধা অন্ধকার। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, মাটি থেকে 8 ফুট ওপরে একটা জ্বলন্ত নারী শরীর ভাসছে। গন্ধটা ওখান থেকেই আসছে। আধপোড়া শাড়ি, গলে যাওয়া শরীর, এলোমেলো চুল, পুড়ে যাওয়া মুখ আর 2টি জ্বলন্ত চোখ। ডাইন, এই সেই ডাইনি। হঠাৎ সেই জ্বলন্ত চোখ আর আধপোড়া গলে যাওয়া শরীর নিয়ে বীভৎস চিৎকার করে ছুটে এলো ফাদারের দিকে। ফাদারও সাথে সাথে হাতের সিলভার ক্রসটা উঁচু করে পবিত্র জল ছুঁড়ে মারলেন বিভীষিকার দিকে। বাতাসে বিশ্রী একটা চিৎকার করে সেটা মিলিয়ে গেল। ফাদার ভাবলেন বয়সের সাথে সাথে আগের সেই রিফ্লেকশনটা নেই। এখানে এভাবে অপ্রস্তুতভাবে চলে আসাটা ঠিক হয়নি। এতদিনের অভিজ্ঞতা বলছে এই ডাইনি ভীষণ শক্তিশালী। এখনই আমাকে এই বাড়ি ছেড়ে পালাতে হবে, যেভাবেই হোক। পরে না হয় ছাত্র রুদ্র রায়কে নিয়ে আসা যাবে, সে তো এখন কাজের মধ্যেই আছে। এসব নানান কথা ভাবতে ভাবতে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামছিলেন ফাদার। আচমকা পা জড়িয়ে সে পড়ে যায় আছাড় খেয়ে। তার হাতের ক্রসটা আর পবিত্র জলের পাত্রটা দূরে ছিটকে গিয়ে পড়ে মেঝেতে। সম্পূর্ণ অসহায়ের মতন পড়ে রইলেন ফাদার। নিমেষে সেই বীভৎস নারীমূর্তি কোথা থেকে যেন ছুটে এলো আর প্রবেশ করলো ফাদারের শরীরে। বুক ফাটানো আর্তনাদ করে জ্ঞান হারালেন ফাদার। অন্ধকারে সারা শরীরে মনে হচ্ছে ছুঁচ ফোটানোর মতন বিষ ব্যথা অনুভব করলেন। তারপর ধীরে ধীরে উঠে বসতে চাইলেন, কিন্তু পারলেন না। হঠাৎ বেশ জোরে জোরে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো কানে। ফাদার ভাবলেন হয়তো অনিন্দম এসেছে লোকজন সাথে করে, তাকে নিয়ে যেতে এসেছে বোধহয়। কিন্তু পরেক্ষণেই তার ভ্রম ভাঙল। দেখতে পেলেন বেশ 2-1 লোক একটা মেয়েকে চুলের মুঠি ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে চলেছে। আর তাদের সাথে তাকে নিয়ে ওইভাবে নির্মমভাবে চুলের মুঠি ধরে টানছে, তারপরে নির্মমভাবে তাকে মারতেও থাকছে, মেরেই যাচ্ছে। মেয়েটার কাতর প্রার্থনায় পাষাণও গলে যায়, কিন্তু কে শোনে তার আর্তনাদ। এরপর একজন মেয়েটার গায়ে কি একটা তরল পদার্থ ঢালতে থাকে। ফাদার গন্ধে বুঝতে পারলেন ওটা কেরোসিন। তিনি ছুটে যেতে চাইলেন মেয়েটাকে বাঁচানোর জন্য, কিন্তু শরীর তো দূরের কথা, জিভটাও তিনি নাড়াতে পারছিলেন না। তিনি দেখলেন একটা দেশলাই কাঠি জ্বালিয়ে মেয়েটির দিকে ছুঁড়ে দিল একজন। মেয়েটা পাগলের মতন ছুটে বেড়াচ্ছিল জ্বলন্ত শরীর নিয়ে। তা দেখে লোকগুলো জোরে জোরে হাসছিল। একটা সময় দেখলেন মেয়েটা জ্বলন্ত অবস্থায় তার দিকেই ছুটে আসছে। শেষ অবলম্বন হিসেবে বুঝি তাকেই জড়িয়ে ধরবে সে। চামড়া আর মাংস পোড়ার গন্ধ তার নাকে এলো। আতঙ্কে চোখ বুজলেন ফাদার। ফাদার চোখ খুলে দেখলেন চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। আস্তে আস্তে তার গায়ের জোরটা ফিরে পেয়ে ভাবলেন এখনই এই বাড়ি ছেড়ে পালাতে হবে। হঠাৎ দেখলেন ছোট একটা বাচ্চা মেয়ে ছুটে আসছে, আর তার পিছনে আগের দেখা সেই ষণ্ডা লোক দুটো। তাদের ছায়াগুলো একসময় অন্ধকারে মুছে গেল। কোথায় গেল ফাদার বুঝতে পারলেন না। ফাদার বুঝলেন এটাই হয়তো সেই ডাইনির আত্মকথা। হঠাৎ সদর দরজাটা খোলার শব্দ হলো। ফাদার জিজ্ঞাসা করলেন কে? ভাবলেন আবার হয়তো কোনো নারকীয় দৃশ্যের সাক্ষী হতে হবে তাকে, কিন্তু না। ফাদার, ফাদার, আপনি কোথায়? এই বলে কেউ ডাকছে তাকে। আরে, এ তো অনিন্দমের গলা। অনিন্দম এসেছে। ফাদার চিৎকার করে বলল, অনিন্দম, এখানে এসো না, পালাও পালাও এখান থেকে। ফাদারের চিঠিটা এতদূর পড়ে অশোক একটু জল খেলো। প্রফেসর বলল, কী বুঝছো অশোক? অশোক বলল, এখনও পুরোটা পড়া হয়নি, পড়ে বলি? প্রফেসর বলল, বেশ পড়ো। অশোক আবার পড়তে শুরু করলো। লেখা ছিল, রুদ্র, আমি অনিন্দমকে হাত নেড়ে বারবার ইশারা করছিলাম সেখানে না আসতে, যাতে ও কিছুতেই ওই ঘরে না ঢোকে, আমাকে যেন না ছোঁয়। কিন্তু অন্ধকারে সে হয়তো আমাকে ঠিক খেয়াল করতে পারেনি। আর
কিছুতেই আমার কথা শুনতে পাচ্ছিল না সে। আমার যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু ও তো একটা তরুণ যুবক, একটা এই ও কীভাবে এইসব যন্ত্রণা সহ্য করবে? আমার শরীরে ডাইনির এক অংশ প্রবেশ করেছিল, তার ফলে সেই ডাইনির জীবনের পরিণতির সাক্ষী আমাকে হতে হয়েছে। সেই যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পেরেছিলাম শুধুমাত্র পরমপিতা ঈশ্বরের সেবায় আমার প্রাণ উৎসর্গিত তাই। আমার জীবনে বহুবার এই উপলব্ধি ঘটেছে, কিন্তু আমাকে সেভাবে কাবু করতে পারেনি। তবে অরিন্দম তো একটা বাচ্চা ছেলে, ও কিভাবে এত কিছু সহ্য করবে, এটাই ভেবে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু অরিন্দমকে হাজারবার বারণ করা সত্ত্বেও আমার কোনো কথাই সে শোনেনি। আমাকে তুলতে যেতেই, হাত ধরে তুলতে যেতেই তার শরীরে প্রবেশ করে যায় ওই অতৃপ্ত অভিশপ্ত আত্মা। মুহূর্তের মধ্যে সে বেচারা পাগল হয়ে যায়, জঙ্গলের রাস্তা দিয়ে এলোপাথারি ছুটতে থাকে চিৎকার করতে করতে। কিভাবে আমি উঠেছিলাম জানি না, তবে এই শরীর নিয়ে আমি তার পিছু করি, কিন্তু কিছু লাভ হয়নি। অসহায়ের মতো তাকিয়ে দেখতে থাকি অরিন্দমের তাজা শরীরটা চিৎকার করতে করতে মেন রোডের উপর উঠল। পরেক্ষণেই একটা কাঠ বোঝাই লরি উন্মত্তের মতন ছুটে এসে তাকে থেতলে দিয়ে চলে গেল। অরিন্দম সেদিন মারা যায়নি, খুন হয়েছিল রুদ্র। আমি তাকে খুন করেছিলাম। হাতে আর বেশি সময় নেই আমার, কিন্তু তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা কথা রাখতে হবে বাবা। নিজের অপরাধ বোধ থেকেই আমি লিখছি। অরিন্দমকে বারবার আমি আহ্বান করেছিলাম, তার আত্মাকে আমি বহুবার আহ্বান জানিয়েছি বিভিন্ন পন্থায়, কিন্তু অরিন্দমের আত্মার কোনো সাড়া আমি পাইনি, ব্যর্থ হয়েছি বারবার। আমার মনে হয় অরিন্দম মৃত্যুর পরে ওপারে যায়নি। আমার বিশ্বাস ওই ডাইনি এইভাবেই যুগের পর যুগ ধরে লোকের প্রাণরস শুষে নিয়ে শক্তিশালী হয়ে উঠেছে। এতদিন ওই ডাইনি যত লোকের প্রাণরস কেড়ে নিয়েছে, তাদের সবার আত্মাই ওই ডাইনির কবজায় আছে। তুমি ওদের উদ্ধার করো রুদ্র, মুক্তির ব্যবস্থা করো ওদের। যাদের বিরুদ্ধে আমি সারা জীবন লড়লাম, মৃত্যুর পরেও আমি সেই প্রেতজনিতেই থেকে যাব আবদ্ধ হয়ে, নইলে আমার আত্মাও শান্তি পাবে না তুমি যদি এই কাজটা না করো। জেনে রেখো, আমার মুক্তিও তোমার হাতে রইল। ইতি ফাদার উইলিয়াম। চিঠিটা শেষ করে অশোক বলে, প্রফেসর, তাহলে এখন আমরা ওই বাড়িটাতে যাচ্ছি তো? প্রফেসর বলল, হ্যাঁ যাব, তবে তার আগে জমিদার মনীন্দ্রচন্দ্র রায়ের সাথে একবার দেখা করতে হবে। অশোক বলল, তিনি কে? প্রফেসর বলেন, তার পিতামহ রুদ্রনাথ চন্দ্র রায়ই ছিলেন ওই পরিত্যক্ত বাগানবাড়ির মালিক। একসময় মনীন্দ্রচন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তারা উপস্থিত হলো, দেখা করলো জমিদার মশাইয়ের সাথে। যাবার একটু পরপরই থালা ভর্তি করে প্রাতরাশ এলো। জমিদার বললেন, কি ব্যাপার, আপনারা তো কিছুই খাচ্ছেন না? প্রফেসর বললেন, আসলে আমরা খুব বিচলিত একটা ব্যাপার নিয়ে। এই পরিস্থিতিতে কিছু খাওয়া আমাদের পক্ষে অসম্ভব, মার্জনা করবেন। জমিদার বলে, হ্যাঁ শুনেছি সব কিছু ওই ড্রাইভারের মুখ থেকে। মানুষ তো দূর, কোনো কাকপক্ষীও ওই অভিশপ্ত বাড়িমুখ হয় না, সবই ভবিতব্য। রেঞ্জার সাহেবও জানতেন, তা সত্ত্বেও তিনি কেন যে ছুটে গেলেন ওই বাড়িতে। প্রফেসর বললেন, আচ্ছা, আপনাদের পরিবারের তরফ থেকে কোনো শান্তি সস্তায়নের ব্যবস্থা করা হয়নি কোনো দিন? জমিদার মশাই বললেন, অনেক কিছু করা হয়েছিল, পুজো পাঠ, বিভিন্ন সাধু, পুরোহিত, গুণিন, ওঝা, তান্ত্রিক, কিছুই বাদ রাখা হয়নি মশাই, কিন্তু কোনো ফল হয়নি। শেষে কাশীর এক কাপালিক এসে ওই ডাইনিকে জব্দ করে, তবে সম্পূর্ণ নষ্ট করতে পারেনি। তবে তার ক্ষমতা শুধু বেঁধে দিয়েছিল ওই বাড়িটুকুর মধ্যে। প্রফেসর আসলে ঘটনাটা জানতে চাইল, আসল ঘটনাটা কী ছিল। জমিদার বললেন, এই ঘটনা তার পিতামহ রুদ্রনাথ চন্দ্র রায়ের সময় ঘটেছিল। সেই সময় এখানে বড় একটা মেলা বসত।
দূর দূর থেকে অনেকে খেলা দেখাতে আসতো সেখানে। বাঞ্জারা মহিলাদের দলও আসতো খেলা দেখাতে। তারা সব খতরনাক ভোজবাজির খেলা দেখাতো। এমনকি তাদের লোকে ডাইনি বলে সন্দেহ করলেও তাদের খেলা দেখতেই সব থেকে বেশি ভিড় হতো। এই পরিবারের ছেলে দর্পচন্দ্র রায়, রুদ্রনাথের দাদা, তিনি একটি বাঞ্জারা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটির নাম ছিল চামেলি। সবাই তাকে বারণ করা সত্ত্বেও দর্পচন্দ্র পরিবার, সমাজ সকলকে উপেক্ষা করে চামেলিকে ঘরের বউ করে এনেছিল। ফুলশয্যার পরদিন দর্পচন্দ্র তার দরজা খুলছিল না দেখে অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে দেখা গিয়েছিল দর্পচন্দ্র বিছানার উপর বস্ত্রহীন অবস্থায় পড়ে রয়েছে। তার সারা শরীর নীল হয়ে গেছে, আর তার পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরে চামেলি বসে আছে মেঝেতে। নুন, শুকনো লঙ্কা, লেবু, সুচ ইত্যাদি আরও অনেক জিনিসপত্র ছড়িয়েছিল ঘর জুড়ে। এই সমস্ত জিনিস সাধারণত কালো জাদুর সঙ্গে সম্পর্কিত। ব্যাস, চামেলিকে ডাইনি বলে সবাই সাব্যস্ত করে, আর গ্রামের সকলের সামনে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। চামেলির আত্মাই ওই ডাইনি। এরপর বাড়িতে অনেক লোক মারা যায়। শেষ পর্যন্ত ঠাকুরদা রুদ্রনাথচন্দ্র রায় ওই বাড়ি পাকাপাকিভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। এই হলো ডাইনির ইতিহাস। প্রফেসর বলল, কিন্তু একটা ধোঁয়াশা তো থেকেই যাচ্ছে জমিদার বাবু। ফাদারের চিঠি পড়ে যতদূর জেনেছি আপনাদের ওই বাড়িতে আরও একজন নারীকে পুড়িয়ে মারা হয়েছিল, আর তা দুজন পুরুষ মিলে করেছিল। তারা কারা ছিল? হঠাৎ জমিদার বলে ওঠে, একটা স্পষ্ট করে কথা বলি সাহেব, আপনারা অনেক দূর থেকে আসছেন, তাছাড়া আপনারা আবার রেঞ্জার বাবুর বন্ধু, এই জন্য এতক্ষণ আপনাদের এন্টারটেন করলাম। কিন্তু আপনার ফাদার ডাইনির পাল্লায় পড়ে কী দেখেছেন, তারপর কি গল্প বানিয়েছেন, তার উত্তর তো আমার দেওয়ার কথা নয়। প্রফেসর বললেন, অযথা উত্তেজিত হবেন না। দেখুন, আপনার উত্তরটা জানা থাকলে বলুন, এর উপর অনেক কিছু নির্ভর করছে। জমিদার হঠাৎ রেগে গিয়ে বলে ওঠে, এই কে আছিস? শহরের বাবুদের যাবার পথটা দেখিয়ে দে। আমার ভদ্রতাকে আমার দুর্বলতা বলে ভুল করবেন না প্রফেসর। আগুন নিয়ে খেললে হাত তো পুড়বেই। সব জেনে শুনে আপনার ফাদার আর রেঞ্জার বাবু আগুনে হাত দিয়েছিলেন। ওদের পরিণতির জন্য আমি বা আমার পরিবার কোনোভাবেই দায়ী নই। এবার আপনারা আসুন। ঠিক তখনই কয়েকটা সন্ডাগন্ডা মাপের লোক আমাদের দিকে এগিয়ে আসতে দেখে প্রফেসর এগিয়ে গেলেন তাড়াতাড়ি করে জমিদার মনীন্দ্রচন্দ্র রায়ের দিকে, আর প্রায় লাফিয়ে গিয়ে অদ্ভুত দেখতে একটা লম্বা হার, তার সঙ্গে একটা লকেট তার গলায় পরিয়ে দিলেন, আর বিড়বিড় করে কতগুলো মন্ত্র পড়লেন। গোটা ঘটনাটা আধ মিনিটের মধ্যে ঘটে গেল। জমিদার বলল, এটা কী ধরনের অসভ্যতা? এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, জানেন তা? প্রফেসর বলল, ভালো করে দেখুন তো আপনার চারপাশে কিছু দেখতে পাচ্ছেন কি না। রাগে ফুঁসতে ফুঁসতে জমিদার বলল, আপনাদের দুজনকে ছাড়া আর তো এখানে কেউ নেই, কাউকে দেখারও কথা নয়। আপনাদের দুজনকেই দেখতে পাচ্ছি, আর কিছু না। আর কি দেখা যাবে? কিন্তু সেকেন্ডের মধ্যে সে বলতে থাকে, ওটা কি? ওই কালো ছায়ামূর্তিটা কোথা থেকে এলো? ওটা আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন? প্রফেসর বলল, আপনি আমাকে খুব হালকাভাবে নিয়েছিলেন মশাই, তাই না? ওই লকেট যতক্ষণ আপনার গলায় থাকবে ততক্ষণ ও আপনার দিকে ওইভাবেই তাকিয়ে থাকবে। ওটা খুললেই ও আপনার টুটিটা ছিঁড়ে নেবে। আমরা এদিক ওদিক তাকালাম, কিন্তু কিছু চোখে পড়ল না। অশোক বলল, তাহলে জমিদার মশাই কাকে দেখে ভয় পাচ্ছে? অশোক বুঝতে পারল না। প্রফেসরের লকেটে কি আছে যে জমিদারবাবু এত ভয় পাচ্ছে? জমিদার বলতে লাগলো, ওকে দূরে সরান, দূরে সরান, দূরে সরান, আমি ওর চোখের আগুন সহ্য করতে পারছি না, বলেই কাঁদতে লাগলো হাউ হাউ করে। প্রফেসর বললেন, আপনি সত্যি কথাটা বলে ফেলুন, ও ঠিক সরে যাবে। ঢকঢক করে অনেকটা জল খেয়ে একটু শান্ত হয়ে জমিদারবাবু বললেন, নিজের পরিবারের কুৎসা কে বলতে চায় বলুন? প্রফেসর বললেন, আপনি নিশ্চিন্তে আমাদের কাছে বলুন, আপনার পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমার, কথা দিলাম। জমিদার বলতে শুরু করলেন, আমার পিতামহ রুদ্রনাথচন্দ্র রায় ভালো মানুষ ছিলেন না। তিনি সবসময় চেষ্টা করতেন কিভাবে তার বড় ভাই দর্পচন্দ্রকে সরানো যায়।
সবার সামনে অযোগ্য প্রমাণ করা যায়, যাতে জমিদারিটা তার হাতে আসে। ভাগ্যের ফেরে সে সুযোগ এসেও যায়। চামেলিকে বিয়ে করে দর্পচন্দ্র কলঙ্কিত হয়েই গিয়েছিল। তার সাথে যুক্ত হলো বানজারা মহিলাদের নিয়ে আসা নানান অন্ধবিশ্বাস। সেই সুযোগটা কাজে লাগালেন রুদ্রনাথ। বানজারা এক মহিলাকে তিনি কাজে লাগিয়ে টুকটাক করে কাজটা করেছিলেন। প্রফেসর বলল, সে রাজি হলো কেন? জমিদার বলল, রাজি হওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ তার একমাত্র ছোট্ট বাচ্চা মেয়েটাকে রুদ্রনাথ আটক করে রেখেছিল, তাই সে ওই কাজ করতে বাধ্য হয়েছিল। সেই মহিলাকে দিয়েই প্রথমে চামেলিকে সম্মোহিত করা হয়, তারপরে দুধের গ্লাসে বিষ মিশিয়ে দর্পচন্দ্রকে হত্যা করা হয়, আর ঘরের মেঝেতে কালো জাদুর জিনিসপত্র ছড়িয়ে সেই রেখেছিল। এই পর চামেলিকে ডাইনি বলে আখ্যা দিয়ে পুড়িয়ে মারা হয়, আর ওই বানজারা মহিলাকেও রুদ্রনাথ ওই বাড়িতেই পুড়িয়ে মারে, কারণ তার কুকীর্তির শেষ সাক্ষীটা সে বাঁচিয়ে রাখতে চায়নি, যার কথা আপনার ফাদারের চিঠিতে লেখা আছে। ওই বানজারা মহিলাই অভিশপ্ত বিভীষিকা হয়ে ডাইনি হয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি জুড়ে। মৃত্যুর সময় অনুশোচনার আগুনে পুড়ে রুদ্রনাথ এই কথা আমার বাবার কাছে স্বীকার করে যায়। প্রফেসর বলল, ওই বাচ্চা মেয়েটার কী হলো? জমিদার বলেছিল, ওর কোনো খবর আমার জানা নেই। প্রফেসর বলল, আচ্ছা, ওই বানজারা মহিলার কোনো ছবি আছে আপনার কাছে? জমিদার মশাই বললেন, না, তবে চামেলি আর দর্পচন্দ্র রায়ের একটা বাঁধানো ছবি ওদের বিবাহের সময়কার আছে একটা। তখন প্রফেসর বলল, ঠিক আছে, ছবিটা আমাদের একবার দেখান। মনীন্দ্রচন্দ্র রায়ের বাড়ি থেকে ফিরে হোটেলে এসে আমাকে রেখে প্রফেসর কোথায় যেন বেরিয়ে গিয়েছিল, বলেছিল একটা জরুরি কাজ সেরে এক্ষুনি আসব। প্রফেসর ফিরে আসতে রাত হয়েছিল। ফিরে এসেই শুরু হয়েছিল আমাদের নৈশ অভিযান। আমরা সেই রাতেই গিয়েছিলাম অভিশপ্ত ওই বাড়িটাতে। সেটা খুব সুখকর ছিল না, কিন্তু প্রফেসর আমাকে নিয়ে যেতে অনেকবার বারণ করেছিল আমাকে যাওয়ার জন্য। নিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল না। আমি প্রায় জোর করেই এক প্রকার জবরদস্তি তার সঙ্গে আসি। এসে এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো। একটা জোরালো ধাক্কায় সদর দরজাটা খুলে ফেলল প্রফেসর। এমার্জেন্সির একটা ছোট্ট আলোয় আর কতটা জোর থাকে, সেখানে আর কতটা আলো থাকে যে পুরোটা দেখা যায়, তা তো নয়। বুকটা দূর দূর করে কাঁপতে থাকে অশোকের। ভাবে প্রফেসরের কথা মতো হোটেলে থেকে গেলেই হতো। গল্পে যেটা শুনতে রোমাঞ্চকর লাগে, তার সাক্ষাৎ অভিজ্ঞতায় অনেক বেশি ভয়ঙ্কর। হঠাৎ প্রফেসর আমার হাত ধরে টেনে একটা ঘরের মধ্যেখানে নিয়ে গিয়ে তারপর ব্যাগ থেকে কিসের একটা মিশ্রণ বের করে নকশা আঁকতে থাকলেন। প্রফেসর বললেন, শোনো অশোক, দরকার পড়লে চোখ কান বুজে পড়ে থাকবে, কিন্তু এই গণ্ডির মধ্যে থেকে এক্কেবারে বেরোবে না। এই গণ্ডির ভেতর ডাইনি কেন, স্বয়ং শয়তানও তোমাকে ছুঁতে পারবে না। এই বলে একটা ক্রস আমার গলায় ঝুলিয়ে দিলেন। তারপরে একপাশে গিয়ে কালো রঙের এক মুরগির রক্ত দিয়ে একটা পেন্টাগান আঁকলেন। তার 5টা কোণে 5টা মোমবাতি জ্বালিয়ে দিয়ে পেন্টাগানের মাঝখানে রাখলেন একটা তামার পয়সা। তারপরই একটা পোড়া গন্ধ নাকে এলো অশোকের। সে বলল, দেখতে পেলাম একটা কালো জমাট বাঁধা অন্ধকার তীর বেগে হাসতে হাসতে প্রফেসরের দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করলাম, প্রফেসর! প্রফেসরের পিছনেই শূন্যে ভাসছিল সেই আতপোড়া শাড়ি, গলাপচা মাংস আর তীব্র ঘৃণাভরা একজোড়া চোখ নিয়ে সেই নারী মূর্তিটা। তাকে দেখেই বোঝা যাচ্ছিল এই সেই ডাইনি। আমার চিৎকারে প্রফেসর পিছনে তাকাতেই দেখলেন ডাইনি ঝাঁপিয়ে পড়তে চাইল তার উপরে। ছিটকে একপাশে সরে গেলেন প্রফেসর, আর তার হাতে ধরা সেই পবিত্র জল ছুঁড়ে মারলেন সেদিকে। একটা পৈশাচিক আর্তনাদ করে মিলিয়ে গেল বাতাসে সেই নারী মূর্তি। প্রফেসর দ্রুত ফিরে এসে পেন্টাগনের বাকি নকশাটা আঁকতে লাগলেন, কিন্তু কয়েক সেকেন্ড পর একটা ভারী টেবিল এসে পড়ল প্রফেসরের ওপর।
টাল সামলাতে না পেরে ছিটকে পড়লেন একপাশে। তার হাতের ধরা ক্রসটা হাত থেকে ছিটকে গিয়েছিল, আর শোনা যাচ্ছিল এক ভয়ঙ্কর অট্ট হাসি। মনে হচ্ছিল বাড়ির দেওয়ালগুলো ফেটে পড়বে সেই হাসিতে। দেওয়াল দেখলাম অন্ধকার আবার জমাট বাঁধতে থাকলো। প্রফেসর উঠে বসতে চেয়েও পারছেন না। এই প্রথমবার প্রফেসরের চোখে অসহায়ের ভাব ফুটে উঠল। ডাইনি আবার ছুটে আসতে থাকলো প্রফেসরের দিকে। হঠাৎ প্রচণ্ড আওয়াজ করে সদর দরজাটা খুলে গেল। অন্য একটা জমাট ছায়ামূর্তি ঢুকলো সেই বাড়িতে। সেই ওড়না আর জড়োয়ার গয়নাগুলো দেখে আমার খুব চেনা লাগলো তাকে। মনে মনে ভাবলাম কোথায় যেন দেখেছি। অশোকের মনে পড়ে গেল ছবিতে দেখা সকালবেলায় চামেলির ছবিটা। দেখলাম সেই ডাইনি পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই ছায়ামূর্তিটাকে দেখে। আমি বুঝতে পারলাম সেই চামেলি। চামেলি বলল, কিসের প্রতিশোধ চাই দিদি? তোকে ওরা পুড়িয়ে মেরেছিল বলে প্রতিশোধ নিতে চাস, নাকি তোর মেয়েকে ওরা ধরে রেখেছে বলে? কিন্তু তুই যে আমার সুখের সংসার শুরুর আগেই শেষ করে দিয়েছিলি, তার কি হবে দিদি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, এর শোধ তুই কী করে দিবি দিদি? হঠাৎ দেখলাম প্রফেসর নিঃশব্দে কখন পেন্টাগনের পিছনে চলে গেছে, আর নিচু গলায় বলছে, এবার চিরতরে ঘুমিয়ে পড়ো ডাইনি। ডাইনিটা আবার ঝাঁপিয়ে পড়তে গেল প্রফেসরের ওপর, কিন্তু পারল না। দেখলাম নিজের অজান্তেই ডাইনিটা ওই পেন্টাগনের উপরে ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রফেসর কি একটা তরল ছুঁড়ে দিল ডাইনির দিকে। তৎক্ষণাৎ লাফিয়ে উঠল 5টা মোমবাতির শিখা, আর দাউ দাউ করে তারা গ্রাস করে নিল ডাইনির পুরো শরীরটা। একটা মর্মভেদী আর্তনাদ ছড়িয়ে পড়ল গোটা বাড়িটাতে। জ্ঞান হারালাম আমি। জ্ঞান ফিরতে দেখলাম হোটেলের বিছানায় শুয়ে আছি, সামনে প্রফেসর বসে আছে। প্রফেসর জিজ্ঞাসা করল, অশোক, কে শরীর এখন কেমন? আমি ধরফর করে উঠে বসতে চাইলাম, কিন্তু প্রফেসর বলল, উঠো না, তোমার বিশ্রামের প্রয়োজন, কাল অনেক ধকল গেছে। কিন্তু অশোক বলল, আমার তো কিছু প্রশ্ন ছিল প্রফেসর। প্রফেসর বলল, বেশ তো, করো, প্রশ্ন করো, তবে তার আগে একজনের সাথে আলাপ করিয়ে দিই। আলাপ করো। রিমা, ভেতরে এসো তো একবার, বলে কাকে যেন ভেতরে ডাকলেন। বছর 24-25-এর একটা মেয়ে, চেনা চেনা লাগলো অশোকের। বলল, একে কোথায় দেখেছে যেন মনে পড়ছে না তো। প্রফেসর বলল, হ্যাঁ অবশ্যই দেখেছ, একটু মাথায় জোর দাও, মনে পড়বে। আরে এই রাতের চামেলি, বুঝলে, এর নাম রিমা। ওই ডাইনি জীবিত অবস্থায় অনেক বেশি শক্তিশালী ছিল। তারপর অপঘাতে মৃত্যু, আর তার ছোট্ট বাচ্চা মেয়ের অপহরণের প্রতিশোধের স্পৃহা, আর তারপর একের পর এক শিকারের অস্তিত্বকে গ্রাস করা, সব মিলিয়ে সেই ডাইনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে লড়তে গেলে আমার এমন কিছুর দরকার ছিল যা ওই ডাইনিটাকে কিছুক্ষণের জন্য হলেও দুর্বল করে দিতে পারে। সেদিনের চামেলির ছবি দেখে আমি পরিকল্পনা করে নিই, রিমা আমারই ছাত্র, ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সক্রিয় সদস্য। তাই ওকে কলকাতা থেকে আনিয়ে নিলাম, চামেলি সাজালাম। ডাইনির প্রতিশোধের স্পৃহাটা দমিয়ে দেওয়াটা কিছুক্ষণের জন্য আমার প্রচণ্ড দরকার ছিল কাল। তা না হলে কী যে হতো সে তো তুমি দেখেছ। অশোক বলল, হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে। আপনি সেদিন মনীন্দ্রচন্দ্রকে কী পরিয়েছিলেন গলায়, যার জন্য ও কিছু দেখতে ভয় পাচ্ছিল, বাট আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না? প্রফেসর হেসে বলল, আমাকে ওই লকেটটা একটা কাপালিক দিয়েছিল। ওটার একটা মন্ত্র আছে, ওটা গলায় কারোর পরিয়ে যদি সেই মন্ত্র উচ্চারণ করা যায় 2বার, তাহলে সে, যেটা আর সকলে দেখতে পাবে না, সে তার অস্তিত্ব ফিল করবে, সে তাকে দেখতে পাবে। একটা কোনো ভয়ঙ্কর নারী মূর্তির দৃশ্য সে দেখবে। এই দেখেই জমিদার মশাই ভয় পাচ্ছিলেন।
তবে কি জানো, যার লোভে এতগুলো মানুষের মৃত্যু হলো, সেই আসল লোকটাকে যদি ওই আগুনে অনন্তকাল রেখে দিতে পারতাম, তবে সব থেকে উচিত বিচারটা হতো। তাহলেই আমার আত্মাও শান্তি পেত। তবে একটা ভালো খবর আছে, শোনো, ফাদার উইলিয়াম এখন অনেকটাই সুস্থ, খবর পেয়েছি। চলো এবার আমাদের ফেরার পালা। আজ এখানেই শেষ করছি আমার গল্প। শুনছিলেন আজকের গল্প ডাইনি। কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন আপনাদের লাইক দিয়ে। একটা লাইক দিলে আমি বুঝতে পারবো আপনাদের গল্পটা ভালো লেগেছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমার আগ্রহ আরও বাড়বে, চ্যানেলটা আরও বড় হবে, আরও অনেক নানান রকমের গল্প আপনারা শুনতে পারবেন। আজ তাহলে আসি, আগামী দিন আবার দেখা হবে নতুন গল্পের সাথে, মধুর গল্পের আসর চ্যানেলে। ভালো থাকবেন সবাই।